আপনার চোখে যা সৎ তা হয়তো অন্য কারো চোখে নিছকই এক ধোঁকা। আর এই শহরে সব থেকে বড় সত্য লুকিয়ে থাকা মিথ্যের আড়ালে। আজ আমরা দেখব কিভাবে এক স্ক্যামার একটি ভুল পদক্ষেপ নিয়ে এমন একজনের ফাঁদে পড়ে যে মৃত হয়েও জীবিত ছিল। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা মেকানিক রকি। তো কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে প্রচুর বৃষ্টি ভেজা রাতে প্রিয়া নামের একটি মেয়ে ছাতা নিয়ে তার বাড়িতে ঢোকে। মেয়েটি বাড়িতে এসে দেখে তার মা দোসা বানাচ্ছে। প্রিয়ার মা তার ভাইকে খাবার নিয়ে আসতে বলে, কিন্তু প্রিয়া তার ভাইয়ের ওপর রেগেছিল। সে তার মুখও দেখতে চাইছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও সে তার ভাইয়ের রুমে খাবার দিয়ে আসে। তার ভাই কোনো কিছু নিয়ে অনেক আপসেট ছিল, তাই প্রিয়া রুম থেকে বাইরে বের হওয়া মাত্র ছেলেটি দরজা আটকে দিয়ে ফ্যানের সাথে দড়ি বেঁধে সুইসাইড করে। সিন এইখানেই কাট হয়। নেক্সট সিনে আমরা দেখি একটি আরকে গ্যারেজের ড্রাইভিং স্কুল। এইখানে ড্রাইভিং শেখানো হয়। তখন আমরা মায়া নামের একটি মেয়েকে দেখতে পাই, আর মেয়েটি ড্রাইভিং শিখতে আসে। হার্স নামের একটি লোক মেয়েটির থেকে অ্যাডমিশন ফি নিচ্ছিল। তখন সেখানে রামরাও আসে। রামরাও হার্সকে জিজ্ঞেস করে রাকেশ কোথায়, শুনেছি এই গ্যারেজ নাকি বন্ধ হতে চলেছে। এইটা শুনে মায়া একটু অবাক হয়। হার্স তখন রামরাওয়ের কাছে গিয়ে বলে অনেক লম্বা কাহিনী। রামরাও বলে তাহলে বলো। হার্স বলে এটা বোঝাতে অনেক সময় লাগবে। রামরাও বলে রাকেশকে নিজের মুখ সামলাতে বলিস, সে বেশি কথা বলে, তাই তো এই ঝামেলা হচ্ছে। কম কথা বললে কি চলে না? এইদিকে আমরা রাকেশকে দেখতে পাই। রাকেশ গাড়ি নিয়ে গ্যারেজে আসে, আর রাকেশকে সবাই রকি বলে রাখত। রকি এসে রামরাওকে বলে আমি আমার মুখ সামলে কথা বলবো, তাহলে আপনি আপনার পুকুরের পাশের জমিটা আমার নামে লিখে দেবেন, নইলে এসব ফ্রি অ্যাডভাইস আমাকে দেবেন না। রকির সামনে মায়াকে বসে থাকতে দেখে। হার্ষ রকিকে বলে যে মেয়েটি ড্রাইভিং শিখতে এসেছে। এইখানে মায়া আর রকির পরিচয় হয়। মায়া জিজ্ঞেস করে বাইরে তো সবাই আপনাকে রাকেশ বলছিল। রকি বলে আসলে আমার বাবার নাম রাকেশ, তাই সবাই আমাকে সেই নামেই ডাকে, এই জন্য আমি রকি নাম রেখেছি। এইখানে রকি মায়ার থেকে কিছু পার্সোনাল ইনফরমেশন নেয়। রকি মায়াকে জিজ্ঞেস করে সে কোথাও জব করে কিনা। মায়া বলে এনআইসি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি। এইটা শুনে রকি অদ্ভুতভাবে মায়ের দিকে তাকায়। এরপর রকি মায়াকে ড্রাইভিং শেখাতে শুরু করে। রকি হার্ষকে ব্যাংকে পাঠায়। মায়া এর কারণ জিজ্ঞেস করলে রকি বলে এটা অনেক বড় হিস্ট্রি। মায়া সেই হিস্ট্রি শোনার জন্য রকিকে বলে আজ আমি সারাদিন ছুটিতে আছি। তখন রকি তার হিস্ট্রি বলতে শুরু করে। রকি বলে আমি রায়লসীমাতে থাকতাম। আমার দাদা একজন ফ্যাশনিস্ট ছিল। রায়লসীমাতে সবাই বাহাদুরি করত, কিন্তু আমার দাদার মুখ খুব বেশি চলত। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক দম্পতি তাদের বাচ্চা কোলে নিয়ে হাসছিল। বাচ্চাটির বাবা অনেক খুশি হয়েছিল, কারণ তার ছেলে হয়েছে। ছেলেটির বাবা রকির দাদা রেডিয়াপ্পার কাছে এসে ছেলেকে তার কোলে দিয়ে বলে দেখো আমার ছেলে হয়েছে, আমার একমাত্র ওয়ারিশ। ওই লোকটির পেছনে তার স্ত্রী পণ্ডিত তার পরিবারের লোকজন ছিল। রেডিয়াপ্পা ছেলেটির চেহারা দেখে বলে তোমার ছেলে তো দেখতে একদম পণ্ডিত মশাইয়ের মতো হয়েছে। এটা শুনে পেছনে থাকা পণ্ডিত আর ছেলেটির মা চুপ করে থাকে। এতে ছেলেটির বাবা রেগে গিয়ে বলে সীমা অতিক্রম করিস না, এর চোখ দেখ, নাক দেখ। রেডিয়াপ্পা তখন বলে আগে আপনি পেছনে দেখেন। লোকটি পেছনে তাকিয়ে দেখে পণ্ডিত ছুটে পালিয়ে যাচ্ছে। এতে সেই লোক অনেক রেগে যায়। ধীরে ধীরে এই ঝামেলা বড় পর্যায়ে মোড় নেয়। ওই লোকটি তার গুন্ডাদেরকে নিয়ে রেডিয়াপ্পার সাথে লড়তে আসে। এই লড়াইয়ে রেডিয়াপ্পার হাত কেটে যায়। রেডিয়াপ্পা নিজেই ওই হাত নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। এরপর শহরে এসে রেডিয়াপ্পা তলোয়ার ফেলে দিয়ে গাড়ির মেকানিক হয়ে যায় আর একটি গ্যারেজ দাঁড় করায়। এরপর রেডিয়াপ্পা মৃত্যুশয্যায় যায়। তখন রকির বাবা তার সাথে রকির মায়ের পরিচয় করায়। রেডিয়াপ্পা বলে আমার গ্যারেজের খেয়াল রেখো। রকির মা আশীর্বাদ চাইলে রেডিয়াপ্পা বলে আশীর্বাদ দেওয়ার জন্য আমার কাছে তো একটা হাতও নেই। রেডিয়াপ্পা আশীর্বাদ দিয়ে বলে মারা যাওয়ার পর তোমাদের বাচ্চা হয়ে আবার আমি এই পৃথিবীতে আসব। এই বলে রেডিয়াপ্পা মারা যায়। রেডিয়াপ্পা মারা যাওয়ার পর রকির মা তার বাবাকে জিজ্ঞেস করে তুমি বাবাকে অনেক ভালোবাসতে তাই না? রকির বাবা বলে বাসতাম না, সে যা যা করেছে তার জন্য আমার বাইরে যাওয়া কঠিন হয়ে গেছে। এরপর রকির মায়ের ডেলিভারির সময় হয়ে যায়। রকির বাবা রাম তাকে হসপিটালে নিয়ে যায়। তখন তার সামনে রেডিয়াপ্পা দেখা দেয়। রাম বলে তুমি এখানে কি করছো? রেডিয়াপ্পা বলে আমি বলেছিলাম না মারা যাওয়ার পর আমি আবার জন্ম নেব। রাম বলে এর কি প্রয়োজন ছিল, এসো না। তখনই রামের ছেলে হয়। রাম বলে মনে হচ্ছে চলেই এসেছে। রাম তাকে ভয়ে ভয়ে কোলে নেয়। সে ভাবছিল তার বাবা তার ছেলের রূপে আবার জন্ম নিয়েছে। রকিকে রামের হাতে তুলে দিয়েই তার মা মারা যায়। এরপর থেকে রাম একাই রকিকে বড় করতে থাকে। রকির ছেলেবেলায় অনেক দুষ্ট ছিল, তার বাবা তাকে কড়া শাসন করত। আর এর আরও একটি কারণ ছিল রাম রকির মধ্যে রেডিয়াপ্পার ছায়া দেখতে পেত, তাই সে রকিকে অনেক কড়া শাসন করত। রকি পড়াশোনায় মনোযোগী ছিল না, সেটা জানা সত্ত্বেও রাম তার পড়াশোনা বন্ধ করে দেয় না। রকি রাকেশ নাম পছন্দ করত না, কারণ নামটা তার ব্যাকডেটেড লাগতো, তাই সে নিজেই নিজের নাম রাখে রকি। ধীরে ধীরে সময়ের সাথে তাদের গ্যারেজে অনেক উন্নত হয়।
এই গ্যারেজে রাম ড্রাইভিং স্কুলও খোলে। রামের একটাই স্বপ্ন ছিল সে কাশ্মীর থেকে কন্যাকুমারী যাবে। এই জন্য রাম একজন দালালের সঙ্গে যোগাযোগ করে তাকে কাশ্মীরের টিকিট অ্যারেঞ্জ করতে বলে, কিন্তু দালাল রামের থেকে টাকা নিয়ে চলে যায়, কোনো টিকিট দেয় না, যার ফলে রাম তার ইচ্ছে পূরণ করতে পারে না। রাম রকিকে কলেজে ভর্তি করেছিল, আর রকির কলেজ থেকে প্রিন্সিপাল কল করে রামকে বলে যে রকির সেকেন্ড সেমিস্টারের ফি বাকি আছে। এটা শুনে রাম বলে কতবার সেমিস্টার ফি দেব। প্রিন্সিপাল তাকে ফি জমা করতে বলে ফোন কেটে দেয়। এদিকে কলেজে আমরা প্রিয়াকে দেখতে পাই। প্রিয়াকে কিছু ছেলে বিরক্ত করার চেষ্টা করছিল, তখন তার পেছনে রকি আসে এবং তাকে দেখে সবাই পালিয়ে যায়। তখন প্রিয়া রকিকে দেখে। রকি আর প্রিয়া একই কলেজে পড়তো। কলেজের রকির একজন বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম শেখর। শেখর ছিল প্রিয়ার ভাই। শেখর প্রিয়াকে রকির সাথে পরিচয় করিয়ে দেয়, আর শেখর ছিল ক্রিকেটের মাস্টার। রকি আর প্রিয়া একে অপরকে দেখে ভালোবেসে ফেলে। তারা একে অপরের সাথে ফোনেও কথা বলতে থাকে, কিন্তু তারা এই কথাটি শেখরকে জানায় না। শেখর ভবিষ্যতে একজন বড় ক্রিকেটার হতে চায়। শেখর আর রকি একই প্লেগ্রাউন্ডে খেলতে যেত। সেখানেও রকি প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলতো। একদিন কলেজে প্রিয়া রকিকে বলে, কাল আমার এক্সাম হওয়ার পর আমি তোমাকে কিছু বলতে চাই। রকি আর শেখর মিলে পরদিন লাইব্রেরিতে গিয়ে কিছু বই নিতে থাকে। রকি সেসব বই নিচ্ছিল যেগুলো থেকে পরীক্ষায় কমন আসবে। রকি সেই বইগুলো তার ব্যাগে ঢুকিয়ে নেয়। সেখানে বসে টিচার পরীক্ষার প্রশ্ন বানাচ্ছিল। টিচারের একটা ফোন এলে টিচারের বইয়ের ভেতর প্রশ্নটি রেখে বাইরে চলে যায়। রকি সেখানে এসে ভেতর থেকে বইটি নিয়ে নেয়। রকি জানতো না যে ওই বইয়ের ভেতরেই প্রশ্ন আছে। রকি আর শেখর বাইরে বেরিয়ে আসে, আর রকি তখন প্রিয়ার কাছে গিয়ে বলে, আজ তুমি কিছু বলতে চাইছিলে। প্রিয়া বলে, পরীক্ষা শেষে বলবো। শেখর রকির কাছে এসে বলে প্রিন্সিপাল আসছে। প্রিন্সিপাল যাবার সময় হঠাৎ শেখরের ব্যাগ থেকে বই খুলে পড়ে যায়, আর প্রিন্সিপাল তখন সেই প্রশ্নপত্র দেখতে পায় আর শেখরকে অফিস রুমে দেখা করতে বলে। শেখর প্রিন্সিপালের পেছনে যায়, আর এইটা দেখে প্রিয়া রকিকে ভুল বোঝে। এরপর থেকে প্রিয়া তাকে ঘৃণা করতে থাকে। রকি বলে, সব বিপদ আমার উপরেই কেন আসে। রকি তখন সামনে তার বাবাকে দেখতে পায়। রাম অনেক রেগেছিল। বাড়ি এসে রকি তার বাবাকে বলে, 6 মাস হয়ে গেছে কলেজে উঠছি, এইবার সত্যি আমি পাশ করব। রাম তাকে টাকা দিতে যাচ্ছিল, তখন রকি বলে, তুমি চিন্তা করো না, আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাব। এইটা শুনে রাম আরও রেগে যায়। রাম টাকা রেখে রকির হাতে গ্যারেজের যন্ত্র দিয়ে বলে, যদি তুই কিছু করতেই চাস তাহলে এটা কর, না হলে এই এরিয়া ছেড়ে চলে যা। তখন রামের কথা মতো রকি গ্যারেজে মেকানিকের কাজ করতে শুরু করে, কিন্তু মেকানিকের কাজও সে ঠিকভাবে করতে পারছিল না। রাম তাকে শেখাতে শুরু করে, কিন্তু রকি তবুও পারছিল না। ধীরে ধীরে রকি মেকানিকের কাজে এক্সপার্ট হয়ে ওঠে, কিন্তু রকির এই কাজ পছন্দ ছিল না। ড্রাইভিং স্কুলে অনেক মেয়ে ড্রাইভিং শিখতে আসতো, তাদেরকে রাম ট্রেন করাতো, কিন্তু ওই মেয়েরা রকিকে লাইন মারার চেষ্টা করত। রাম এতে বাধা দিত। রাম সারাক্ষণ কাশ্মীরের ছবি দেখত। সেসব দেখে সে সেখানকার ঝাড়ুদারকে বলতো, কাশ্মীরের অনেক ঠান্ডা, আর সেটা আমি দেখতে চাই। রকি এসব দেখে মজা করে বলে, আজকাল কাজের লোকও কাশ্মীর ঘুরে এসেছে, কিন্তু মালিকও ছবি দেখে সময় কাটাচ্ছে। পরদিন গ্যারেজে একজন কাস্টমার আসে। সেই কাস্টমার তার ছেলেকে দেখিয়ে বলে, আমার ছেলে মাসে 4 লাখ টাকা বেতনের চাকরি করে। রাম তখন রকিকে ডেকে এনে তাদের সামনে রকিকে অপমান করে বলে, আর এটা আমার ছেলে, কোনো কাজের নয়। এভাবেই তারা বাবা ছেলে একে অপরের পেছনে লাগতো। রাম গ্যারেজে বসে কাশ্মীরের ভিডিও দেখছিল। রকি এটা দেখে বলে, কতদিন এইভাবে ভিডিও দেখবে, একবার কাশি গিয়ে ঘুরেই এসো। রাম বলে, আমি গেলে আমার গ্যারেজের কি হবে। রকি বলে, তোমার ছেলে কি মারা গেছে, আমি সব সামলে নেব। কিন্তু রামের রকির ওপর কোনো ভরসা ছিল না, তাই সে বলে, তুই গ্যারেজ সামলালে আমি কাশি না গিয়ে সোজা কৈলাসে চলে যাব। এরপর একদিন উপমা নামের এক লোক তাদের গ্যারেজে এসে রামকে কিছু টাকা দিয়ে এই গ্যারেজটা কিনতে চায়, কিন্তু রাম বলে, আমি এই গ্যারেজ বিক্রি করতে চাই না। রকি রেগে উপমাকে মারতে আসে। রাম তাকে বাধা দেয় আর উপমাকে চলে যেতে বলে। পরদিন রাস্তায় রামের সাথে সেই দালালের দেখা হয়। রাম তাকে ধরলে দালালটি মিথ্যা বলে যে আর 2 দিনের মধ্যে টিকিট চলে আসবে। এদিকে রকি তার গ্যারেজের লিফলেট বিতরণ করছিল। রকি বিভিন্ন বাসেও লিফলেট লাগায়, আর ড্রাইভিং স্কুলে লোক না আসায় 50% ডিসকাউন্ট দিয়েছিল, যার ফলে অনেক লোক তার গ্যারেজে ড্রাইভিং শেখার জন্য ভিড় করে। রাম রকিকে কাজ করতে বলে, কিন্তু রকি বলে, আমি এই বাজে কাজ করব না। রকি একটি গাড়ি ধুয়ে সেটা লাল রং করে। এরপর সেই গাড়ি দিয়ে মানুষকে ড্রাইভিং ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই গাড়ি দিয়ে রকি সবাইকে ট্রেনিং দিতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি একটি লোক র্যাঙ্কি রেডি নামের একজন লোকাল গুন্ডার কাছে এসেছে। 10 লাখ টাকা দিয়ে বলে, ওই গাড়ির গ্যারেজটি আমার চাই। র্যাঙ্কি রেড্ডির মুখ দেখানো হয় না। র্যাঙ্কি রেড্ডির সাথে উপমাও ছিল। রকির গ্যারেজে একটি লোক তার গাড়ি নিয়ে আসে ঠিক করাতে, আর সেই গাড়িটি অনেক ড্যামেজড হয়েছিল। লোকটি গাড়িটি 1 ঘন্টার মধ্যে ঠিক করতে চাইছিল, কিন্তু রাম বলে যে 2 দিন সময় লাগবে। তখন রকি বলে 10 মিনিটে হয়ে যাবে। তার বাবা বলে, যদি 10 মিনিটে না হয় তাহলে তোকে মজা দেখাবো। তখন উপমা রামকে টাকা দেয়। তা দেখে রাম বলে, আমি আগেই বলেছি এই গ্যারেজ আমি বিক্রি করব না। তখন উপমা বলে, আমি তো কিনে নিয়েইছি। উপমা রামকে জমির কাগজ দিলে রাম বলে, তুই দাঁড়া, আমি আসল ডকুমেন্টস নিয়ে আসছি। রাম তখন ডকুমেন্টস নিতে বাড়িতে যায়, আর উপমা বলে, আসল কাগজ আনলেও আমি ছিঁড়ে ফেলবো। র্যাঙ্কি রেডি এখানে অ্যাপার্টমেন্ট বানাবে। এইটা শুনে রকি অনেক রেগে যায় আর তাদের সাথে মারামারি করতে থাকে। মারামারির মধ্যে রকি ওই গাড়িও ঠিক করতে থাকে।
এইভাবে 10 মিনিটে রকি ওই লোকদেরকে মেরেও তাড়িয়ে দেয় আর লোকটির গাড়িও ঠিক করে দেয়। ওই লোকটি এটা দেখে তো অনেক খুশি হয়। রাম কাগজপত্র নিয়ে এসে দেখে সবাই চলে গেছে। হার্ষ এসে রকিকে বলে, তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস জানিস? র্যাঙ্কি রেড্ডি। র্যাঙ্কি রেড্ডি কে জানিস? এরপর আমরা র্যাঙ্কি রেড্ডিকে দেখতে পাই। র্যাঙ্কি রেড্ডির বাড়িতে একটা রিচুয়াল চলছিল। তখন সেখানে রকি আসে তার সঙ্গে দেখা করতে। রকি বলে, আমার গ্যারেজে লোক পাঠিয়েছিলেন, ব্রোকারের কাজ করেন আর মালিককেই ভুলে গেছেন? আপনার কিসের অভাব আছে? এত বড় বাড়ি আছে, এত লোক আছে, আমাদের কাছে তো এসব নেই। শুধু দাদার বানানো একটা গ্যারেজ আছে যেটা আমার বাবা সামলায়। বহু বছর ধরে আমরা সেখানে থাকি। যদি কেউ সেটা কেড়ে নিতে চায় তাহলে আমি কি চুপ করে থাকবো? আমাদের পুরনো শত্রুতা ছিল, তাই সব ইগো শেষ করে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আশা করি আপনি বুঝতে পারবেন। এত বোঝানোর পরও যদি আপনি আমার গ্যারেজের দিকে তাকান তাহলে সবার ইঞ্জিন একে একে খুলে ফেলবো। র্যাঙ্কি রেড্ডি কোনো কথা না বলে চুপ করে থাকে। রকি চলে যায়। সিন প্রেজেন্টে আসে আর মায়া রকিকে বলে, আপনি একদম আপনার দাদার মতোই হয়েছেন। মায়া মন দিয়ে রকির কাহিনী শুনছিল। মায়ার রকির গল্প শুনতে অনেক ভালো লাগছিল, তাই মায়া জিজ্ঞেস করে, এরপর প্রিয়ার কি হলো? তার সাথে কি আপনার দেখা হয়নি? তখন রকি তাকে বাকিটা বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। প্রিয়ার বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব প্রিয়ার উপর আসে, কারণ শেখরের সংসার সামলানোর কোনো ক্ষমতা ছিল না। প্রিয়া তার বন্ধুর সাথে একটি বিল্ডারের কাছে যায়। প্রিয়া ওই বিল্ডারকে বলে, আমি আমার গাড়িতে করে এসেছি। এটা শুনে বিল্ডার বলে, তাহলে আমরা দুজন কাল থেকে এখানে আসব আর তুমি আমার গাড়ি চালাবে। এইটা শুনে প্রিয়া আপসেট হয়ে যায়, কারণ প্রিয়া তো বিল্ডারকে মিথ্যা বলেছে যে সে তার গাড়িতে এসেছে। প্রিয়ার তো কোনো গাড়ি ছিল না, সে ড্রাইভিংও পারত না। এই জন্য তাকে বাধ্য হয়ে ড্রাইভিং শিখার ব্যাপারে ভাবতে হয়। প্রিয়া বাসে তখন রকির গ্যারেজের লিফলেট দেখতে পায় যেখানে 50% ডিসকাউন্ট ছিল। প্রিয়া ওই গ্যারেজে যায় যেখানে হার্ষ বসেছিল। প্রিয়ার কাছে বেশি টাকা ছিল না, তাই সে 3,000 টাকা দিতে চায়। কিন্তু হার্ষ বলে, এমনিতেই 50% ডিসকাউন্ট, 10,000 থেকে 5,000 করে দিয়েছি, আরও কম নিলে আমাদের চলবে কিভাবে? তখন প্রিয়া তাকে 5,000 টাকাই দেয়। হার্ষ তখন প্রিয়াকে ড্রাইভিং স্কুলে ভর্তি করে নেয় আর রকি সেখানে প্রিয়াকে দেখতে পায়। প্রিয়া রকিকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রকি বলে, এটা তো আমাদেরই গ্যারেজ। প্রিয়া রকির ওপর তখনও রেগেছিল, তাই সে হার্ষকে টাকা ফেরত দিতে বলে, কিন্তু হার্ষ তার টাকা ফেরত দিতে চায় না। রকি বলে, তুমি এখনো আমার উপর রেগে আছো? প্রিয়া তার টাকা ফেরত চাইলে রকি বলে, টাকা দিয়ে তুমি আবার ফেরত নিলে আমাদের কোম্পানির নাম খারাপ হবে। এইটা শুনে হার্ষ মনে মনে বলে, আজ জানতে পারলাম যে এটা কোম্পানি। রকি বলে, আমাদের স্টক ভ্যালু নিচে নেমে যাবে, বুঝতেই তো পারছো। যদি তুমি চাও আমি তোমাকে 7 দিনেই ড্রাইভিং শিখিয়ে দেবো, দিনে রাতে শেখাবো। প্রিয়া তখন রাজি হয়ে যায় আর রকি সকাল 7টায় তার বাড়ির সামনে গাড়ি নিয়ে আসতে বলে। পরদিন থেকে রকি প্রিয়াকে ড্রাইভিং শেখাতে শুরু করে। প্রিয়া আর রকি আবার কাছাকাছি আসতে থাকে। একদিন সন্ধ্যায় রকি আর হার্ষ প্রিয়ার সঙ্গে দেখা করে তার বাড়িতে যায়, কিন্তু প্রিয়া বাড়িতে ছিল না। প্রিয়ার বোন বলে, প্রিয়ার অফিসে মিটিং আছে, বলে গেছে লেট হবে আসতে। হার্ষ বলে, তোমার বোন তো ক্যাবে করে আসবে না। প্রিয়ার বোন বলে, প্রিয়া বাসে করে আসবে। আমার বোন এত বড় লোকই চিন্তা ভাবনা রাখে না। কয়েক মাস আগে আমরা এমন ছিলাম না, সবার মতো আমরা অনেক খুশি ছিলাম। প্রিয়ার বোন এইখানে সব ঘটনা বলতে থাকে। একদিন প্রিয়ার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। তার বাবার মারা যাওয়ার পর সব দায়িত্ব তাদের মায়ের উপর আসে। শেখর সংসারের দায়িত্ব ইগনোর করতে শুরু করে, তাই সব দায়িত্ব প্রিয়ার উপর এসে পড়ে। প্রিয়ার পর থেকে জব করতে শুরু করে। একদিন প্রিয়া দেখে তার বাড়িতে আলমারিতে কোনো গহনা নেই। প্রিয়া বুঝতে পারে এই গহনা শেখরই নিয়েছে। প্রিয়া এই ব্যাপারে শেখরকে জিজ্ঞেস করলে শেখর বলে, 7 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। শেখর প্রিয়াকে ইগনোর করে চলে যায়, যার ফলে প্রিয়া শেখরের উপর রেগে যায়। কিন্তু সে ভাবতেও পারেনি যে শেখর এর জন্য সুইসাইড করে বসবে। শেখর অনেক আপসেট হয়ে ওই রাতেই সুইসাইড করে। এই সিনটি আমরা মুভির একদম শুরুতে দেখলাম। আপনারা নিশ্চয়ই এখন ওই সিনের মানেটা বুঝতে পারছেন। শেখরের মৃত্যুর জন্য প্রিয়া তার নিজেকেই দায়ী করতে থাকে। এইসব শুনে রকি অনেক কষ্ট পায়। রকি বাড়ি থেকে বের হলে তার সাথে প্রিয়ার দেখা হয়। রকি তাকে কিছু না বলেই চলে যায়। রকি অনেক আপসেট ছিল, কারণ শেখর তার বেস্ট ফ্রেন্ড ছিল। রকি প্রিয়াকে ড্রাইভিং ট্রেনিং দেয়। শেখরের ওই ঘটনার পর থেকে প্রিয়া সবসময়ই রেগে থাকতো, তাই সে রকির সাথেও কথায় কথায় রাগারাগি করত। রাস্তায় একটি ভিখারি রকির কাছে টাকা চাইছিল। রকি তাকে নিয়ে মজা করতে থাকে, আর এটা দেখে প্রিয়া বলে, তুমি তাকে খেপাচ্ছ কেন? রকি বলে, সে নাটক করছে তাই। প্রিয়া তখন বলে, তুমি বুঝবে না, কারণ তুমি তার জায়গায় নেই। প্রিয়া ওই ভিখারিকে ডাক দিয়ে তাকে টাকা দিতে যায়। প্রিয়া ব্যাগ খুলতে পারছিল না, তাই ওই ভিখারি তার ব্যাগে হাত দিয়ে 2 হাত দিয়ে খুলতে থাকে। এইটা দেখে প্রিয়া অবাক হয়ে যায়, কারণ ভিখারির একটি হাত ছিল না, কিন্তু সে 2 হাতে কাজ করছে। তখন বাইকে করে এক লোক এসে ওই ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। রকি তখন তাকে ধরার জন্য গাড়ি নিয়ে পেছন পেছন যেতে থাকে, আর প্রিয়া ড্রাইভ করছিল। রকি তাকে গাইড করছিল। প্রিয়া ভালো ড্রাইভ করতে না পারায় ভুলভাল গাড়ি চালায়, ফলে গাড়ি অনেক ড্যামেজ হয়। এক পর্যায়ে কিন্তু তারা ফাইনালি ওই চোরকে ধরে ফেলে। প্রিয়া আর রকি দেখে ওই ভিখারি আর ওই ছিনতাইকারী একসাথেই যুক্ত। রকি প্রিয়ার ব্যাগ তাদের কাছ থেকে নিয়ে প্রিয়াকে দিয়ে দেয়। প্রিয়া ব্যাগ খুলে সব ঠিক আছে কিনা দেখে, আর প্রিয়ার ব্যাগে প্রায় 300 টাকা ছিল। এটা শুনে রকি হতাশ হয়ে যায়, কারণ এই 300 টাকার পেছনে ছুটতে গিয়ে তার গাড়ির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু রকি প্রিয়াকে এটা বলে না। প্রিয়া বলে, আমার জন্য তোমার গাড়ির অনেক ক্ষতি হলো। রকি বলে, আমি এসব সামলে নেব।
প্রিয়া এরপর অফিসে চলে যায়। সেখানে তার বিল্ডারের গাড়িতে একটু স্ক্র্যাচ পড়েছিল বলে তার ড্রাইভারের সঙ্গে রাগারাগি করা হচ্ছিল। প্রিয়া এটা দেখে বলে, সামান্য একটু দাগের জন্য আপনি এমন কেন করছেন? তার বস বলে, এই স্ক্র্যাচ সারাতে 5,000 টাকা লাগবে। এইটা শুনে প্রিয়া বুঝতে পারে রকির গাড়ি অনেক ড্যামেজ হয়েছে, কিন্তু রকি তাকে মিথ্যে বলেছে। এতে প্রিয়া অনেক রেগে যায়। রকি প্রিয়াকে পিক করতে তার অফিসে আসে, আর প্রিয়া চুপচাপ গাড়ি চালাচ্ছিল। রকি বলে, মনে হচ্ছে তুমি এখনো রেগে আছো। প্রিয়া রকিকে কিছু টাকা দিয়ে বলে, এটা তোমার গাড়ির রিপেয়ারের টাকা, আর বাকিটা আমি মাসে মাসে স্যালারি থেকে মিটিয়ে দেবো। তুমি আমাকে কি ভাবো, আমার কাছে টাকা নেই? প্রিয়া রকিকে ভুল বুঝে তার সাথে অনেক রাগারাগি করে। প্রিয়া বলে, তোমার ব্যাপারে জানার পরেও আমি তোমার কাছে ড্রাইভিং শিখছি, নিজেকে আমার জুতো মারা উচিত। এইসব শুনে এবার রকি অনেক রেগে যায়। রকি গাড়ি থামিয়ে প্রিয়াকে গাড়ি থেকে নেমে যেতে বলে। রকি বুঝতে পারে শেখরের মৃত্যুর কারণেই প্রিয়া নিজেকে দোষী ভাবছে, আর এই জন্যই সে এমন খিটখিটে হয়ে আছে। রকি প্রিয়াকে বলে, শেখর মারা যাওয়ার কারণ তুমি না। তার মধ্যে এই দুনিয়ার সবাইকে ফেস করার মতো সাহস ছিল না। তার মৃত্যুর কারণ হিসাবে না আমি তোমাকে দায়ী করি, আর না তোমার ফ্যামিলি তোমাকে দায়ী করে। তাই তুমিও এসব ভেবো না। তুমি কলেজ টাইমে কেমন ছিলে আর এখন কেমন হয়েছো তুমি দেখো। সবকিছুর জন্য দায়ী আমি। এইটা তুমি মাথা থেকে বের করে ফেলো। আমি তোমার অ্যাডভান্টেজ নিচ্ছি না, তোমাকে ভালোবাসি তাই এসব বলছি। এইসব শুনে প্রিয়া ইমোশনাল হয়ে যায়। প্রিয়া তার ভুল বুঝতে পারে। এরপর থেকে প্রিয়া আর রকি আরও কাছাকাছি আসতে শুরু করে। প্রিয়া আর রকির সম্পর্ক আস্তে আস্তে আরও ভালো হয়। প্রিয়া আবার আগের মতোই হাসি খুশি হয়ে যায়। রকি প্রিয়াকে অনেকগুলো গিফট দেয় যেগুলো সে কলেজ টাইমে দিতে চেয়েছিল, কিন্তু দিতে পারেনি। রকি সেগুলো জমিয়ে রেখেছিল। রকি প্রিয়াকে তার বাবার সাথেও প্রিয়ার পরিচয় করায়। রকি একদিন প্রিয়াকে শাড়ি পরতে বলে। প্রিয়াও তার কথা অনুযায়ী শাড়ি পরে আসে, আর রকি প্রিয়াকে শাড়ি পরা দেখে অনেক খুশি হয়। রকি প্রিয়াকে তার অফিসে নামিয়ে দেয়। আর ওই দিন সন্ধ্যায় রকি বাড়ি ফেরার পথের রাস্তায় একটি ট্যুরিস্ট এজেন্সি দেখতে পায়। সেখান থেকে রকি তার বাবার জন্য কাশ্মীর টু কন্যাকুমারীর ফুল ট্রিপের একটি টিকিট কেটে গ্যারেজে যায়। গ্যারেজে রাম কাজ করছিল। রকি রামকে বলে, সারাদিন কাজই করো, মাঝে মধ্যে একটু রেস্টও তো নিতে পারো। রাম রকিকে খোঁচা দিয়ে বলে, কাস্টমারকে ডেলিভারি দিতে হয়, কাজের মাঝে প্রেম করার মতো কবুতর আমি নেই। রকি বলে, সবসময় খালি খোঁচা দাও। রকি রামকে ওই টিকিট দিয়ে বলে, সবসময় যেতে চেয়েছিলে, এবার গিয়ে ঘুরে আসো। রাম বলে, গ্যারেজের কি হবে? রকি বলে, আরে আমাদের গ্যারেজে এমন কোনো সোনাদানা নেই যে চুরি হয়ে যাবে, আমি আছি তো। রাম টিকিটটা পেয়ে অনেক খুশি হয়, আর সেখানে গিয়ে বসে পড়ে। সিন প্রেজেন্টে আসে। মায়া রকিকে বলে, ফাইনালি তুমি তোমার বাবাকে পাঠিয়ে দিলে। কোথায় গিয়েছিল সে, কাশ্মীর নাকি কন্যাকুমারী? রকি তখন বলে, সে মারা গেছে। ওই দিন টিকিট পেয়ে খুশিতে সে হার্ট অ্যাটাক করেছিল। এইটা শুনে মায়া তাকে সান্ত্বনা দেয়। রকি বলে, বাবাকে কেউ কোনো ভ্যালিউ দিত না, তার মারা যাওয়ার পরই তার ভ্যালু সবাই বুঝতে পারে। মায়া বলে, আমি আছি তোমার সাথে। এরপর মায়া জিজ্ঞেস করে, দেন কি হলো? সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। নিউজ পেপারে রামের মৃত্যুর খবর ছাপে। তার বাবা মারা যাওয়ার পর তাদের গ্যারেজে গভর্নমেন্ট থেকে লোক এসে বলে, এটা গভর্নমেন্টের জমি। ওই লোকটি তার গ্যারেজ সিল করে দিতে চায়। তখন বাইরে রকি র্যাঙ্কি রেড দিকে দেখে বুঝতে পায় এটা তারই কাজ। র্যাঙ্কি রেড্ডি সেখানে এসে অ্যাপার্টমেন্ট বানানোর কথা বলে। র্যাঙ্কি রকিকে হুমকি দিয়ে 1 ঘন্টার মধ্যে গ্যারেজ খালি করতে বলে। রকির তখন মনে পড়ে তার বাবা বলেছিল এই গ্যারেজ সে বিক্রি করতে চায় না, তার অনুপস্থিতিতে এই গ্যারেজের কি হবে। রকি বলেছিল এই গ্যারেজ সে সামলে নেবে। কিন্তু রামের মারা যাওয়ার পরপরই এই গ্যারেজ অন্য কারোর হাতে চলে যাচ্ছে, আর রকি কিছুই করতে পারছে না। এই জন্য সে অনেক আপসেট হয়। রকি র্যাঙ্কিকে রিকোয়েস্ট করে তাদেরকে থামতে বলতে। রকি বলে, এইখানে আমার বাবার স্মৃতি আছে, ছেড়ে দিন। র্যাঙ্কি বলে, আমি যদি এভাবে সবার কথা শুনি তাহলে আমার বিজনেস কিভাবে থাকবে? এই সেটেলমেন্টের কারণে আমি 10 লাখ পাবো, যদি ছেড়ে দিই তাহলে আমার লস হবে। র্যাঙ্কির লোকেরা গ্যারেজের সবাইকে সরিয়ে দেয়। রকি বলে, আমি আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিব। কিন্তু র্যাঙ্কি বলে, রেড্ডি নিজেই একটা ব্র্যান্ড, আমি মানা করলে আমার লয়্যালটি নষ্ট হবে। র্যাঙ্কি চলে যাচ্ছিল, তখন রকি তাকে বলে 50 লাখ দেব। র্যাঙ্কি এটা শুনে থেমে যায় আর বলে, সবকিছুতেই সমঝোতা আছে, যে যত বেশি দেবে সেটা তারই বিজনেস হবে। 10 দিনের মধ্যে তুই দিলে হয় স্পার, না হয় স্পার। এইটা বলে র্যাঙ্কি চলে যায়। এরপর থেকে রকি 50 লাখ টাকা জোগাড় করার চেষ্টা শুরু করে। সিন প্রেজেন্টে আসে, আর রকি মায়াকে বলে, বিভিন্ন জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আজ ব্যাংকের লোন অ্যাপ্রুভ হয়েছে, তাই সকাল থেকে ব্যাংকের কথা বলছি। হার্ষ তখন রকিকে কল করে বলে লোন রিজেক্ট হয়েছে। এইটা শুনে রকির মাথায় হাত। রকি আপসেট হয়ে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে গ্যারেজে চলে যায়। এরপর প্রচুর বৃষ্টি শুরু হয়। রকি গ্যারেজে গিয়ে দেখে গ্যারেজ ভাঙা হচ্ছে। রকি তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে। এদিকে মায়া তার অফিসে বসে রকির ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। 10 দিন কেটে গেল, রকি টাকা জোগাড় করতে পারেনি, তাই র্যাঙ্কি এসেছিল গ্যারেজ ভাঙতে। রকি তাকে থামার জন্য রিকোয়েস্ট করতে থাকে। মায়া তখন রকিকে কল করতে থাকে। রকি র্যাঙ্কিকে 10 লাখ টাকা দিয়ে বলে, এখন আমার কাছে 10 আছে, ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছি, একটু সময় দিন। র্যাঙ্কি বলে, তোর কথা আমি বিশ্বাস কিভাবে করব? মায়া বারবার রকিকে কল করতে থাকে, কিন্তু রকি তার ফোন তোলে না। র্যাঙ্কি রকির গ্যারেজ ভাঙতে শুরু করে। তখন আবারও কল করলে রকি এবার রেগে গিয়ে তার ফোন তোলে। মায়া তাকে বলে, তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে। এটা শুনে রকি একটি আশার আলো দেখতে পায়।
রকি র্যাঙ্কির কাছে গিয়ে বলে, টাকার জোগাড় হয়ে গেছে, আমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, আপনি আমাকে শুধু 10 দিন সময় দিন, এরপর আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। র্যাঙ্কি তখন রকিকে 10 দিন সময় দিয়ে তার লোকজন নিয়ে চলে যায়। মায়া তখন সেখানে রকির সঙ্গে দেখা করতে আসে আর রকি অনেক খুশি হয়ে মায়াকে ধন্যবাদ জানায়। কিন্তু মায়া তাকে জানায়, তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, সেটার নমিনিতে তোমার নাম নেই, তাই ওই টাকা তুমি পাবে না। এইটা শুনে রকির মাথায় আবার আকাশ ভাঙে। রকি আর মায়া তখন তার বাবার মালা ঝুলানোর ফটোর দিকে তাকায়। রকি অনেক আপসেট ছিল। মায়া রকিকে নিয়ে ক্যাফেতে কফি খেতে যায়। মায়া বলে, সে ভিলেনের মতো বিহেভ করছে, তাই না? রকি বলে, আপনাকে তো আমার তার থেকেও বড় ভিলেন মনে হচ্ছে। আপনি যখন বললেন আমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, তখন আমি ভেবেছিলাম আমি সব প্রবলেম থেকে বেরিয়ে আসব। এরপর আপনি বললেন নমিনিতে আমার নাম নেই। এই প্রবলেম ক্রিয়েট করার পর আপনার আমাকে আপনার অফিসে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমাকে ক্যাফেতে নিয়ে এসেছেন। মায়া তখন একটি কাগজ রকিকে দিয়ে বলে, এটা তোমার বাবার ইন্স্যুরেন্সের জেরক্স কপি, নমিনি দেখো, রাজেশ লিখা। রকি বলে, এই রাজেশকে? মায়া বলে, এটা তো আমি জিজ্ঞেস করব। রকি বলে, এই নামে আমি কাউকে চিনি না। মায়া বলে, তোমার বাবার অন্য একটা ছেলে হতে পারে। রকি বলে, আমার বাবা আমাকে বড় করার জন্য নিজের পুরো সময় লাগিয়ে দিয়েছিল, সে সেকেন্ড সেটিংস আবার কখন করলো? মায়া বলে, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। রকি বলে, তাহলে কি আপনি নাম চেঞ্জ করে আমার নাম দিয়ে দিন? মায়া বলে, এটা এত সহজ নয়, যদি মানুষটি বেঁচে থাকে তাহলেই নমিনির নাম চেঞ্জ করতে পারবে, কিন্তু মারা যাওয়ার পর এটা করলে এটা ফ্রড হবে। মায়া তখন বিবেক নামের এক লোককে কল দেয়। বিবেক মায়ের সাথেই তার কোম্পানিতে কাজ করত। বিবেক রকিকে বলে, এটা সম্ভব না। মায়া তাকে জোর করে এটার নাম চেঞ্জ করার জন্য রাজি করায়। বিবেক এই নাম চেঞ্জ করার জন্য রকির কাছ থেকে 5 লাখ টাকা চায়। রকি এতে চিন্তায় পড়ে যায়। রকি টাকা দিতে রাজিও হয়, কিন্তু বিবেক তাকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়। এরপর রকি এই টাকা জোগাড়ের ব্যাপারে ভাবতে শুরু করে। রকি টাকা জোগাড়ের অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও এই টাকা পায় না। তখন প্রিয়া তার সেভিংসের 5 লাখ টাকা রকিকে দেয়। রকি সন্ধ্যায় বিবেক আর মায়ার কাছে আসে। রকি বিবেককে লাখ টাকা দেয়, আর বাড়ি ফেরার সময় রকি প্রিয়াকে কল করে। প্রিয়া তার ফ্রেন্ড অপূর্বার বিয়েতে যাচ্ছিল। রকিও তার সাথে যেতে চায়। প্রিয়াও এতে রাজি হয়ে যায়, আর রকি আর প্রিয়া একসাথেই বিয়ের অনুষ্ঠানে যায়। পরদিন মায়া এসে রকিকে জানায় যে নাম চেঞ্জ হয়ে গেছে। এইটা শুনে রকি অনেক খুশি। নেক্সট সিনে আমরা দেখি ক্রান্তি নামের এক পুলিশ অফিসার বিবেকের বাড়িতে এসে তাকে ধরে ফেলে। ক্রান্তি অনেক স্ট্রিক্ট ছিল। বিবেক এই খবর মায়াকে দেয়। মায়া আর রকি তখন তাদের গ্যারেজে যায়, আর গ্যারেজে বিবেক বসেছিল। বিবেককে দেখে বোঝা যায় ক্রান্তি তাকে মেরেছে। ক্রান্তিও সেখানেই বসেছিল। বিবেক মায়াকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এসব করলে ঝামেলা হবে। এখানে বোঝা যায় এই পুলিশ ফ্রড করার কারণে এখানে এসেছে। মায়া পুলিশকে জিজ্ঞেস করে সে কত টাকা চায়। বিবেক মায়াকে বলে, তার কাছে বন্দুক আছে, আর তাকে জিজ্ঞেস করছো সে কত টাকা চায়। মায়া বলে, যদি সে অনেস্ট হতো তাহলে সে রুলস ফলো করে পুলিশ স্টেশনে তোমাকে নিয়ে যেত, এখানে আনতো না। ক্রান্তি বলে, রাইট, আমি 20% চাই। বিবেক বলে, 20% মানে 40 লাখ। ক্রান্তি বলে, তাড়া নেই, 1 সপ্তাহ সময় নাও। রকি বলে, আমি ইন্স্যুরেন্সের টাকা পেলে আপনাকে 40 লাখ দিয়ে দেব। ক্রান্তি এতে রাজি হয় না, তাকে 7 দিনের মধ্যে টাকা দিতে বলে। মায়া বলে, আমি আমার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুলে লোন দিয়ে দেব, কিন্তু বাকি 20 লাখ টাকার জন্য আমাদের একটু সময় দিন। রকি এতে রাজি হয়ে যায়। এরপর রকি চলে যায়। তখন বিবেক আর ক্রান্তি মায়ার সাথে বাইরে আসে। এইখানে একটা টুইস্ট রিভিল হয়। ক্রান্তি, মায়া আর বিবেক স্ক্যামার। তারা বিভিন্ন মানুষকে স্ক্যাম করে টাকা নিত, আর তারা রকির সাথে স্ক্যাম করেছে। এইখানে দেখানো হয় কিভাবে তারা রকিকে স্ক্যাম করার প্ল্যান বানিয়েছিল। তারা তিনজন অনলাইন থেকে কোনোভাবে রাকেশের ইনফরমেশন বের করে তাকে স্ক্যাম করার প্ল্যান বানিয়েছে। তারা তিনজন মিলে রকির প্রতি কিছুদিন নজর রাখে, সব ইনফরমেশন জোগাড় করে, আর মায়া তার ড্রাইভিং স্কুলে যায়। মায়া রাকেশের সাথে থেকে তার লোন রিজেক্ট হওয়ার খবর জানতে পেরে এই খবর বিবেক আর ক্রান্তিকেও দেয়। বিবেক ইন্স্যুরেন্সের 1 কোটি টাকার নকল কপি বের করে মায়াকে দেয়। মায়া তাকে 2 কোটি বানাতে বলে। পরদিন ওই র্যাঙ্কির ঝামেলা করার দিনেও ভিড়ের মধ্যে বিবেক দাঁড়িয়েছিল, আর সেখান থেকে সব ইনফরমেশন মায়াকে দিয়েছিল। মায়া প্ল্যান অনুযায়ী ওই সময় রকিকে কল করে ইন্স্যুরেন্সের ব্যাপারে বলে। এরপর নাম চেঞ্জ করে 5 লাখ টাকা হাতিয়ে নেয়। ক্রান্তি মায়াকে বলে, 5 লাখ তো নিয়ে এসেছিল, 20 লাখ আনবে তো? মায়া বলে, পুলিশ কেস বলা হয়েছে, অবশ্যই আনবে। রাকেশকে প্রতি মুহূর্তে নজরে রাখতে হবে। রাকেশ একদিকে টাকা নিয়ে চিন্তায় ছিল, আর অন্যদিকে মায়া তার গ্যাং পার্টি করছিল। মায়া বারবার রকিকে কল করে জিজ্ঞেস করতে থাকে যে 20 লাখ টাকার ব্যবস্থা হয়েছে কিনা। রাকেশ টাকার জন্য তার গাড়ি বিক্রি করতে যায়, কিন্তু কাগজপত্রের জন্য বিক্রি করতে পারে না। ক্রান্তি তার ওপর নজর রাখছিল। মায়া রাকেশের বাড়িতেও ভিজিট করে, কিন্তু রাকেশ তখনও টাকার জোগাড় করতে পারেনি। র্যাঙ্কিও তখন কল করে রকিকে ডিস্টার্ব করতে থাকে। রকি বলে, এখন 1 সপ্তাহ বাকি। মায়া তখন তাকে সান্ত্বনা দেওয়ার নাটক করে। কিছুদিন পর ক্রান্তি রকির গ্যারেজে আসে খোঁজ নিতে। সেখানে ক্রান্তি রকিকে বলে, তার 2 দিন টাইম আছে, 2 দিনে টাকা জোগাড় না করলে সমস্যা হবে। আজ রকির গ্যারেজে একজন আসল পুলিশ গাড়ি চালাতে এসেছিল। ক্রান্তিকে এভাবে হুমকি দিতে দেখে পুলিশ উঠে এসে বলে, পুলিশের সামনে অ্যাটিটিউড দেখাচ্ছিস? আসলে অফিসারকে দেখে ক্রান্তি অনেক ভয় পেয়ে যায়।
পুলিশ এসে জিজ্ঞেস করে, তুই কে? দেখে তো কোনো প্লাম্বার মনে হচ্ছে। হার্ষ বলে, আমিও প্রথমে তাই ভেবেছি, কিন্তু সে একজন পুলিশ। পুলিশ ক্রান্তিকে জিজ্ঞেস করে সে কোন স্টেশনের। ক্রান্তি মিথ্যে বলে যে মাধবপুর স্টেশনের পেছনের স্টেশনে। পুলিশ তার কার্ড দেখতে চাইলে ক্রান্তি তার কার্ড দেখায়। ক্রান্তি সবকিছু রেডি করেই খেলায় নেমেছে। তার কার্ড এমনভাবে বানিয়েছিল যেন পুলিশ তাকে ধরতেই না পারে। ক্রান্তি সেখান থেকে বেরিয়ে মায়াকে কল করে জানিয়ে দেয়, আমি ধরা পড়তে পড়তে বেঁচেছি, কিন্তু ভাগ্য সবসময় আমাদের সহায় হবে না। দ্রুত এই সমস্যার সমাধান করো। মায়া এরপর রকির গ্যারেজে গিয়ে রাগারাগি করে। মায়া বলে, ওই পুলিশ আমার অফিসে এসেছিল, কলিগদের সামনে আমি কোনোভাবে সবকিছু কভার করেছি। রকি বলে, আমি টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, তোমার জন্য আমি আমার লাইফ রিস্ক নিয়ে তোমার টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমার মতো লোককে সাহায্য করে আমি ভুল করেছি। রকি রেগে গিয়ে বলে, পরশু পর্যন্ত টাইম আছে তো, আমি টাকা অ্যারেঞ্জ করব। মায়া তখন স্মাইল করতে করতে সেখান থেকে চলে যায়। পরদিন আমরা দেখি স্টেশনের নিউজ পেপারের টুকরোতে করে সিঙ্গারা বিক্রি করা হচ্ছিল। ওই নিউজ পেপারে রামের মৃত্যুর নিউজ ছিল। ট্রেনে একটা লোক সিঙ্গারা কেনে। সিঙ্গারা খেতে গিয়ে ওই নিউজটি দেখে সে অবাক হয়ে যায়। এইখানে দেখা যায় ওই লোকটি আসলে রকির বাবা রাম। নিজের মৃত্যুর খবর নিউজে দেখে সে অবাক হয়ে যায়। রাম আসলে বেঁচে আছে, কিন্তু রকি কেন তার মৃত্যু নিয়ে মিথ্যা ছড়িয়েছে তা ধীরে ধীরে জানা যাবে। রাম তার গ্যারেজে গিয়ে নিজের ছবিতে ফুলের মালা দেখতে পায়। তখন রকি আর প্রিয়া ভেতরে আসে। রকি ভেতরে তার বাবাকে দেখে অবাক হয়ে যায় আর রাম রেগে রকিকে চড় মারে। রাম অনেক রাগারাগি করতে থাকে। সেখানে রাম নিজের ডেথ সার্টিফিকেট দেখে বলে, তুই কি আমার ইন্স্যুরেন্সের 2 কোটি টাকাও তুলে নিয়েছিস? এই গ্যারেজ দিয়েছি, ড্রাইভিং স্কুল দিয়েছি, তারপরেও তোর পেট ভরেনি। তুই আমাকে মৃত বানিয়ে আমার ইন্স্যুরেন্সের টাকা নিয়েছিস। রকি রেগে গিয়ে বলে, তুমি কখন ইন্স্যুরেন্স করেছো যে আমি টাকা নেব? তুমি ইন্স্যুরেন্স করলে তবে তো টাকা পেতাম। রকি বলে, এইসব কিছু আমার বানানো প্ল্যান। এইখানে এই মুভির সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। রকি প্রিয়ার সাথে মিলে শেখরের মৃত্যুর বদলা নেওয়ার চেষ্টা করছিল। ওই স্ক্যামারদের ধরতে সেই মাস্টার প্ল্যান সাজিয়েছে। রকি এখানে সব সত্যি বলতে শুরু করে। এইখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। প্রিয়া যেদিন শাড়ি পরে অফিসে গিয়েছিল, সেদিন রকি গাড়ি থেকে প্রিয়া নেমে যাওয়ার সময় কিছু পেপার্স তার গাড়িতে ফেলে যায়। রকি সেখানে FIR এর পেপার্স দেখতে পায়। রকি এই ব্যাপারে প্রিয়াকে জিজ্ঞেস করলে প্রিয়া বলে, ভাইয়ের মৃত্যুর জন্য আমি দায়ী নই। একদিন আমি আমার ভাইয়ের কম্পিউটারের সব সিস্টেম চেক করছিলাম, তখন আমি অনেক কিছু জানতে পারি। সিন ফ্ল্যাশব্যাকে যায় আর প্রিয়া শেখরের বন্ধুর কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। শেখরের ওই বন্ধু সব জানতো, তাই সে প্রিয়াকে সবকিছু বলে দেয়। ওই বন্ধুটি বলে, তোমার বাবার মারা যাওয়ার পর শেখর অনেক আপসেট ছিল। সেই পরিবারের জন্য নিজের ক্রিকেটকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল। এই জন্য শেখর অনেক চিন্তায়। তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গায়ত্রী দেসাই নামের এক মেয়ে কল করে। শেখরকে বলে তার বাবার নামে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে। এটা শুনে শেখর অনেক খুশি হয়। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য শেখর সব ডকুমেন্টস পাঠায়। এই টাকা দিয়ে ফ্যামিলির প্রবলেম সে সলভ করবে ভেবে অনেক খুশি ছিল। কিন্তু গায়ত্রী শেখরকে একদিন বলে নমিনিতে অন্য নাম দেয়া, তাই সে ইন্স্যুরেন্সের টাকা পাবে না। কিন্তু শেখর তাকে অনেক রিকোয়েস্ট করে এটা ঠিক করার জন্য। গায়ত্রী ঠিক সেইভাবেই শেখরকেও ট্র্যাপ করেছিল, যেভাবে রকিকে ট্র্যাপ করে। গায়ত্রী শেখরের কাছে নাম ঠিক করার জন্য 2 লাখ টাকা চায়। শেখর তখন বাড়ির আলমারি থেকে টাকা চুরি করে তাকে দেয়। কিন্তু পরে নাম ঠিক করার পর সেই ক্রান্তি এসে অ্যারেস্টের ভয় দেখিয়ে তার কাছে আবার টাকা চায়। তখন শেখর তার বাড়ির সব গয়না চুরি করে তাদেরকে দিয়ে দেয়। শেখরকে তারা বলে 7 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবে। কিন্তু 7 দিন পর গায়ত্রী আবার শেখরকে কল করে আরো 2 লাখ টাকা চায়। তখন শেখর বুঝতে পারে তারা তাকে ঠকাচ্ছে। শেখর তাদেরকে পুলিশের ভয় দেখায়, কিন্তু তারা এতে কোনো পাত্তাই না দিয়ে ফোন কেটে দেয়। শেখর তাদেরকে ফোন করলেও তারা আর ফোন তোলে না। এতে শেখর অনেক আপসেট হয়ে যায়। বাড়ি গিয়ে শেখর এই ব্যাপারে কাউকে কিছু বলতেও পারে না, যার ফলে শেখর সুইসাইড করে। এইসব জানতে পেরে প্রিয়া অনেক কাঁদে। প্রিয়া রকিকে বলে, এরপর আমি পুলিশ স্টেশনে FIR করি, কিন্তু কোনো লাভ হয়নি। ভাইয়ের মৃত্যুর জন্য সত্যি আমি দায়ী নই। এইসব শোনার পর রকি অনেক আপসেট হয়ে যায়। বাড়ি গিয়ে সে শেখরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। রকি পুলিশ স্টেশনে গেলে পুলিশ বলে তার ভাই প্রথম শিকার নয়, এইসব প্রতিদিন বহু মানুষের সাথে হয়। FIR অনেকেই করে, কিন্তু আমরা জানি না স্ক্যামাররা কোথায় আর তাদের নেটওয়ার্ক কত বড় আর কেমন দেখতে তারা। তারা সীমানার বাইরে, তাদেরকে ধরা সম্ভব নয়। যারা মিডল ক্লাস আর অনেক আশা নিয়ে থাকে, তারাই তাদের শিকারে পরিণত হয়। আমরা তাদের কোনো কিছুই ট্র্যাক করতে পারবো না। তাদেরকে ধরার শুধু একটাই উপায়, সেটা হলো তাদেরকেই ট্র্যাপ করা। তারপর থেকেই রকি স্ক্যামারদের ধরার জন্য প্ল্যান বানাতে থাকে। রকি প্রিয়াকে জিজ্ঞেস করে, তোমার বাবা মারা যাওয়ার পরে কি তারা শেখরকে ট্র্যাপ করেছে? তারা এটা কিভাবে জানলো? রকি বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। শেষ পর্যন্ত রকি যেখানে ডেথ সার্টিফিকেট বানায় সেই লোকটিকে সন্দেহ করে। পুলিশ নিয়ে রকি তাকে তুলে আনে আর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে লোকটি শুধু কাউকে ডেথ সার্টিফিকেট মেল করেছে। এর বিনিময়ে সে 5,000 টাকা পেয়েছে। পুলিশ জানায় এই স্ক্যামারদেরকে ট্রেস করা অনেক কঠিন। রকি বাড়ি ফেরার পথে রাস্তায় ট্যুরিস্ট এজেন্সি দেখতে পেয়ে তার মাথায় একটি প্ল্যান আসে। সেইখান থেকে তার বাবার জন্য টিকিট কেটে নিয়ে গিয়ে তাকে দেয়। মায়াকে তার বাবার মৃত্যুর মিথ্যা গল্প বলেছিল। ওই দিন টিকিট পেয়ে রকির বাবা খুশিতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল।
রকি এরপর তাকে কাশ্মীরে পাঠিয়ে নতুন করে প্ল্যান বানাতে থাকে। রকি স্ক্যামারকে ধরার জন্য ওই লোককে দিয়েই তার বাবার ডেথ সার্টিফিকেট বানায়, আর ওই লোকটিকে হুমকি দিয়ে সেটা মেইল করতে বলে, যার ফলে মায়া রকির ডেটা পেয়ে গিয়ে তাকে তাদের পরবর্তী শিকার বানায়। মায়া আর তার টিম এইভাবেই রকির ফাঁদে পা দেয়। রকি তার বাবা মারা যাওয়ার পোস্টার আর নিউজ পেপার ছাপিয়ে সবার সামনে তার বাবাকে মৃত প্রমাণ করতে থাকে, যাতে কেউ কিছু সন্দেহ না করে। এইসবে প্রিয়া আর হার্ষও তাকে সাহায্য করে। এইখানে দেখানো হয় রকি ওই দিন র্যাঙ্কি রেড্ডির বাড়িতে গেলে র্যাঙ্কি রেড্ডি তাকে বলেছিল, তোকে রেডি আপ্পার মতো লাগে। রকি বলে, সে আমার দাদা। র্যাঙ্কি তখন নিজের পরিচয় দেয়। র্যাঙ্কি ওই বাচ্চা ছেলেটি ছিল যাকে দেখে রেডি আপ্পা বলেছিল বাচ্চাটি দেখতে পণ্ডিত সাহেবের মতো হয়েছে। শত্রুতার জন্য তার বাবা রকির দাদাকে খুঁজতে খুঁজতে শহরে চলে গিয়েছিল। এরপর থেকে তাদের জীবন বদলে যায়। রকির দাদা পরিশ্রম করে নতুন জীবন শুরু করেছিল, আর এখানে র্যাঙ্কি আর রকির সমঝোতা হয়। আর ওই গ্যারেজ ভাঙার নাটকটাও রকির প্ল্যান ছিল, যেখানে র্যাঙ্কি তাকে সাহায্য করেছিল। রকি তার ড্রাইভিং স্কুলে আসা সব মেয়েদের উপর নজর রাখে, কারণ তাদের মধ্যেই কেউ একজন হতে পারে, কিন্তু সেখানে কাউকেই সন্দেহ হয় না। কিন্তু শেষ পর্যন্ত মায়া আসে। মায়া যখনই বলে যে মায়া ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে, তখনই রনি বুঝতে পারে এই মেয়েটি আসল অপরাধী। এই জন্যই রকি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। মায়া যাতে তাকে সন্দেহ না করে, তাই রকি তার সাথে নর্মাল বিহেভ করে। এরপর থেকে রকি মায়া সহ তার পুরো গ্যাংকে ধরার জন্য প্ল্যান বানাতে থাকে। সিন প্রেজেন্টে আসে, রকি রামকে বলে শেখরের সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়, এই জন্য আমি এসব করেছি। আর কোনো রাস্তা ছিল না তোমাকে মারা ছাড়া। রাম বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে ফেল করেছিস, তারপরও তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে এলো? এইটা শুনে রকি রেগে গিয়ে বলে, আমি অনেক ইন্টেলিজেন্ট বাবা, তুমি তোমার পিতৃদোষের কারণে নিজের ছেলেকে ভুলে গেছো। তখন মায়া সেখানে আসে। রকি তখন তার বাবা আর প্রিয়াকে লুকিয়ে ফেলে। মায়া রকিকে টাকা অ্যারেঞ্জ করার জন্য চাপ দেয়, বলে ব্যাংকে টাকা পাঠাচ্ছ না কেন? রকি বলে, ঠিক আছে, আমি শেঠের কাছে গ্যারেজ বন্ধক রেখে টাকা নিয়ে আসবো। মায়া তখন চলে যায়। মায়া যাওয়ার পর রকি প্রিয়া তার বাবাকে লুকিয়ে থাকতে বলে, আর পরদিন গ্যারেজে রাম একা ছিল। রাম তার ফটো থেকে মালা সরাতে যায়, তখন ওই মালাটি তার গলায় এসে পড়ে। সকালে ঝাড়ুদার গ্যারেজ ঝাড়ু দিতে এসে রামকে দেখে ভূত ভেবে ভয় পেয়ে পালিয়ে যায়। রামও তার পেছন পেছন বের হয়। রাম বাইরে এসে ওই দালালকে দেখতে পায়, যাকে সে অনেকগুলো টাকা দিয়েছিল, কিন্তু তার টাকা সে মেরে দেয়। রাম তার দিকে যেতে থাকে। ওই দালাল তাকে দেখে ভূত ভেবে ভয় পেয়ে পালাতে থাকে, কারণ রাম তো এখন সবার চোখে মৃত। এইদিকে রকি টাকা নিয়ে মায়ের সাথে দেখা করতে একটি ক্যাফেতে যায়। রকি পুলিশও রেডি করেই রেখেছিল। সেখানে কিছুক্ষণ পর মায়া, ক্রান্তি আর বিবেক আসে। তখন ওই ক্যাফের সামনে রাম ওই দালালকে ধরে তার টাকা ফেরত চায় আর মারতে থাকে। হট্টগোলের আওয়াজ পেয়ে মায়া পেছনে তাকিয়ে রকির বাবাকে দেখে ফেলে। মায়া বুঝে যায় রকি তাদের সাথে গেম খেলছে। তখন মায়া রকির চোখে স্প্রে দিয়ে তার লোকদেরকে নিয়ে রকির টাকা নিয়ে পালিয়ে যায়। রকিও গাড়ি নিয়ে তাদের পেছনে পেছনে যায়, আর গাড়িতে মায়াকে আরেকটি লোক ফোন করে ইন্স্যুরেন্সের টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। মায়া তার সাথেও স্ক্যাম করছিল। মায়া তাকে বলে, আমি একটু ব্যস্ত আছি বলে সে ফোনটা কেটে দেয়। রকি গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে। তখন ক্রান্তি তাদের গাড়ি পেছন দিকে নিতে থাকে। রকি কোনোভাবে তাদের গাড়িটিকে আটকে ফেলে, আর তখন গাড়ি থেকে তারা তিনজন বের হয়। ক্রান্তি আর মায়া পালিয়ে যায়, কিন্তু বিবেক পালাতে পারে না, কারণ তার কাছে টাকার ব্যাগ, যার ফলে টাকার ব্যাগ থেকে টাকা সব পড়ে যায়। রকি বিবেককে বলে, আরে এগুলো নকল টাকা রে। এদিকে পুলিশের গাড়ি এসে ক্রান্তি আর মায়াকেও অ্যারেস্ট করে নেয়। নেক্সট দিনে দেখানো হয় কোর্ট গত 3 বছর ধরে অনলাইনে প্রতারণা করা অপরাধী চান্টি, অপ্সরা আর নটরাজকে 10 বছরের কারাদণ্ড দেয়। সাথে পুলিশ তাদেরকে লুট করা টাকা রিকভার করার আদেশ দেয়। এইখানে জানা যায় তারা তিনজন আসলে আসল নাম লুকিয়ে নিজেদের মিথ্যে পরিচয় দিয়ে সবার সাথে প্রতারণা করত। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় অপ্সরা, চান্টি আর নটরাজকে পুলিশ কোর্ট থেকে নিয়ে যাচ্ছিল। তখন রকি তাদের সামনে এসে বলে, চান্টি, নটরাজ আর অপ্সরা, তোমরা মহাপুরুষের 3 বাঁদরের মতো, কিন্তু একটা সমস্যা, তাদের বুদ্ধি ছিল যেটা তোমাদের নেই। একটা কথা মানতেই হবে, অ্যাক্টিং তোমরা অনেক ভালো করেছো। তোমাদেরকে অ্যাক্টিং এর জন্য অস্কারে নমিনেশন দেওয়া উচিত। তোমাদেরকে দেশের কোনো কোনায় যদি এসব করতে দেখি আবার, তাহলে তোমাদেরকে টাকলা বানিয়ে ছাড়বো। অপ্সরা তখন রকির দিকে তাকিয়েছিল। রকি বলে, আপনি মনে হয় কনফিউজ যে এসব আমি কিভাবে জানতে পারলাম। এইখানে রকি প্রিয়াকে নিয়ে আসে। প্রিয়াকে দেখে অপ্সরা অবাক হয়ে যায়, কারণ অপ্সরা শেখরের মৃত্যুর ব্যাপারে জানতো, আর সেই হিসাবে প্রিয়াকেও সে চিনত। আর মুভি এইখানেই শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি, সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।